আপনি বলছিলেন যে ফৌজদারি কার্যবিধি, কিন্তু আজকে আইনমন্ত্রীও স্পষ্ট করেছেন এবং সরকারের আশ্বাস আছে যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে সেটা সরকার বিবেচনা করবে। এটা তো হতেই পারে, মানে যেহেতু সরকার যদি আন্তরিকভাবে চায়। কিন্তু দেখেন, আমি তো টেলিভিশনে টক শোতেও দেখেছি, আমাদের হয়তো কন্টেম্পোরারি অভিজ্ঞতা কম, পুরনো অভিজ্ঞতা দিয়ে বলতে হচ্ছে। তার কারণ এইসব ক্ষেত্রে সব সময় আমাদের মতো আর্থসামাজিক দেশে অন্যরা এন্ট্যাঙ্গেলড হয়ে যায় একটা পর্যায়ে, যে সেটা রাজনীতি বা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, এখানেও নিশ্চয়ই সেটা হয়েছে। এবং সেগুলো তো আমার মনে হয় না যে আমাদের অভিজ্ঞতা থেকে সরকার তাদেরকে ফ্রি রেইন দেবে। ডেফিনেটলি প্রধানমন্ত্রী 17 তারিখে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেটা থেকে কিন্তু খুব স্পষ্ট শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের বাইরে যে আরেকটা গ্রুপ, সেটার ভাগটা যে সরকার বুঝেছে সেটা খুব স্পষ্ট বলেছেন। আমরা একটু ওটা দেখে নেই, যদি পুরনো প্রধানমন্ত্রীর বক্তব্যটা একটু দেখে নেই। 17 তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের অংশ। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার কাছে আসতে চাই, প্রধানমন্ত্রী 17 তারিখে বলছিলেন যে সর্বোচ্চ আদালতের রায়টা আসুক। খুব স্পষ্ট শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উনি উদ্বিগ্ন ছিলেন সেদিন, এবং সেদিন স্পষ্ট বলেছেন যে শিক্ষার্থীরা আর যারা সহিংসতা করছে তারা আলাদা দুটো গ্রুপ, এবং শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটা থার্ড পার্টি, অর্থাৎ শিক্ষার্থীরা এখন যে কথা বলছে যে তারা সহিংসতায় জড়িত না, এবং তাদের রায়টাও তাদের মতো হলো। এবং প্রধানমন্ত্রী শেষ কথাটা হচ্ছে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিল শিক্ষার্থীরা যদি এখন আবার আন্দোলনে যায়। ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা বিষয় হলো যে কোনো রাজনীতিবিদ এবং শেখ হাসিনার মতন একজন অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী, উনি তারুণ্যের পালসটা বুঝতে পেরেছিলেন যে তারুণ্য কী চায়। দেখেন, এর আগেও কিন্তু 18 সালে উনি বাতিল করে দিয়েছিলেন। জি, ফলে তারুণ্যের পালসটা এখন বোঝাটা বড় জরুরি। অবশ্যই আপনি যেটা বললেন যে তরুণরা নিরাপদে নাই, কারণ তাদের অনেকের নামে মামলা হয়েছে, অনেকের সাথে মামলা তদন্ত করে যুক্ত হওয়ার সংখ্যা আছে। ফলে তাদের পালসটা আগে বুঝতে হবে। আপনি শুরুতে যে হেডলাইন পড়লেন সেখানে একটা বেসিসের সূত্র ধরে আপনি বলেছেন যে 500 কোটি টাকার ক্ষতি হচ্ছে ইন্টারনেট না থাকায়। এই ক্ষতির মধ্যে এই যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল তারা অনেক আছেন। আমাদের শিক্ষার্থীরা এখন অনেকে আয় করেন, ফ্রিল্যান্সিং করেন, ই কমার্সের সঙ্গে যুক্ত আছেন, ফেসবুক পেজের মাধ্যমে নানা রকম তারা আয় করার চেষ্টা করেন, তারা অনেক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। ফলে তরুণদের যে মনোভাব, আমি মনে করি এখন এইটা বেশি দেখা দরকার। এখন কোটার যে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন হয়েছে, প্রজ্ঞাপন হওয়ার আগেই এটি স্যাটাসেট হয়ে গেছে। যেদিন রায় হয়েছে সেই রায়ের সঙ্গে কিন্তু দ্বিমত পোষণকারী বাংলাদেশের কেউ ছিল না। এমনকি যারা কোটার আন্দোলন করেছেন তারা তো ছিলই না, এবং তারা তারপরে যতটুকু সংবাদ মাধ্যমে কথা বলতে পেরেছে তারা কিন্তু সেটা বলেছে। কিন্তু এখন তাদের ভয় অন্য জায়গায়, যে তাদেরকে আবার মামলায় জড়িত হয়তো হবে কিনা, তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা, তাদের উপর অন্য কোনো প্রেশার আসবে কিনা। সেই জায়গাটায় আমি মনে করি, যেটি নুরুল ইসলাম খান বললেন, একজন অভিজ্ঞ প্রশাসনের একজন অভিজ্ঞ মানুষ হিসাবে জনপ্রশাসনে কাজ করা, মাঠ থেকে শুরু করে সর্বোচ্চ। দেখেন, এখন দেশটা স্বাভাবিক করা হলো সবার আগে দায়িত্ব, এবং সেই দায়িত্বের মধ্যে যেমন সরকার পড়ে, সেই দায়িত্বের পর যেমন আইনশৃঙ্খলা বাহিনী পড়ে। এখন আপনি জানবেন যে আমাদের ইন এইড টু সিভিল এইড হিসেবে আমাদের সশস্ত্র বাহিনী মাঠে আছেন, এবং যারা আন্দোলন করেছেন তাদের সকলের দায়িত্ব, মিসক্রিয়েন্টরা ছাড়া, দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা ছাড়া আর সকলেই একমত যে দেশটাকে স্বাভাবিক করতে হবে। দেখেন, আমরা অনবরত অনধিকাল তো কারফিউ চলতে পারে না। আগামীকাল মোটামুটি কারফিউটা শিথিলই আছে, এবং এখনও যখন আমরা এই কারফিউর মধ্যে এলাম আপনাদের এই স্টুডিওতে, তখনও আমি দেখেছি, আমরা যারা আগে কারফিউ দেখেছি, নজরুল ইসলাম খান আরও আগে দেখেছেন, আমরা যারা কারফিউ দেখেছি, এবং সর্বশেষ যদি আপনি দেখেন 17 বছর আগে একটি কারফিউ হয়েছিল,
2007 সালের যখন জরুরি অবস্থা জারি হয়, তখন এই শিক্ষার্থীদের অনেকেই জানে না যে কারফিউটা কি। ফলে সেই কারফিউটা কিন্তু শিথিল কারফিউ। প্রশাসন যতটা মনে করেছে স্বাভাবিক হওয়ার জন্য কারফিউটা ততটুকুই কঠোর করা হয়েছে যতটুকু স্বাভাবিক করার জন্য দরকার। না হলে দেখেন, একজন রাজনীতিবিদদের বলেছে যে গুলি করার অর্ডার হয়েছে, এটা রাজনীতিবিদদের বলার কথা না, এটা ম্যাজিস্ট্রেটের বলার কথা। ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবে বা সিদ্ধান্ত দিবে। এই সমস্ত অনেক কথাবার্তার কারণে কিন্তু জল অনেক ঘোলা হয়েছে, তার জন্য অনেককে দায় নিতে হবে। আমি মনে করি সেই দায় থেকেও আমরা এখন বেরিয়ে যেতে চাই, কারণ কে কি বলেছিলেন, কে নেমেছিলেন, সেই জন্য কি হয়েছে, তার থেকে বড় কথা ক্ষতি হয়ে গেছে দেশের, রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্র মানে আপনার সকলের, রাষ্ট্র মানে কোনো রাজনৈতিক দলের নয়, কিন্তু রাষ্ট্র মানে কোনো আন্দোলনকারীর না, রাষ্ট্র মানে কোনো দুষ্কৃতিকারীর না, রাষ্ট্র মানে সকলের। যে মেট্রো রেলের ক্ষতি হয়েছে তার জন্য বিরোধী যে রাজনৈতিক দল করেন তার ট্যাক্সের পয়সা তো এই মেট্রো রেলে হয়েছে। এবং ওই প্রতিপক্ষ দল বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক বাইরে যারা আছেন, যারা সরকারের পদত্যাগ চায়, আন্দোলন করে সরকারকে হটাতে চায়, তারাও কিন্তু আরেকটি মেট্রো রেল করার সময় কিন্তু সকলের পয়সা লাগবে। এবং এই মেট্রো রেল কি তারা বাদ দিয়ে দিবে? যে বিগত সরকারের সময় হয়েছে, আমরা পদ্মা সেতু বাদ দিলাম, আমরা মেট্রো রেল বাদ দিলাম, আমরা এলিভেটর এক্সপ্রেস বাদ দিলাম, এটা কি দেয়? এটা তো রাষ্ট্রের টাকা হয়েছে, জনগণের টাকা হয়েছে। ফলে যারা দুষ্কৃতকারী, এবং মনে করি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। একদমই যারা একদমই প্রত্যক্ষভাবে দেখা যাবে যে একটি রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত করছে, এমন লোকের ক্ষেত্রে তো বিচারের সম্মুখীন করে সেটা বিচারের মতন মধ্যে দিয়ে যাবে, তদন্তেও সেটা আসবে যে উনি কি কারো প্ররোচনায় গেলেন নাকি নিজের ইচ্ছে বলেন। এটা একটি।